যারা আমার নির্বাচন চাওয়াকে গালি দিচ্ছে তারা সকলে একই ধরনের ভাষায় আমাকে আক্রমণ করছে। আমাকে ব্যক্তি আক্রমণ করবে কিংবা একটা অযৌক্তিক কথা বলবে যে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য অস্থির। ভাই এইগুলো হলো ইত্রামি, এবং ইত্রামি আমি মনে করি সরকার সাপোর্টের ইত্রামি। এগুলো সরকার সাপোর্ট করে। ভাই এই দিন শেষ দিন না, আমি বললাম তো ভাই এই দিনই শেষ দিন না। এটা আওয়ামী লীগ আমলও বলছি, এই আমলও বলতেছি। একটা কথা বা একটা ধোঁয়া মাঠে তুলে দেয়া এবং সেটি নিয়ে চতুর্দিকে আলোচনা চালানো, এটাকে না এক ধরনের ম্যানুফ্যাকচারিং কনসেন্টের মতন আমার কাছে মনে হয়। কিরকম ম্যানুফ্যাকচারিং কনসেন্ট? এটার আরেকটা এক্সাম্পল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দেখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন বেঁচে আছেন আমরা তাকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই। এই যে এই কথাগুলোর প্রথম কিভাবে শুরু হয়েছিল বলেন তো? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বা তার পারিষদরা কিন্তু প্রথমে এই কথাটা বলবেন না, বলেনও নাই। ম্যানুফ্যাকচারিং কনসেন্টের নিয়ম হচ্ছে তৃতীয় কোনো পক্ষ থেকে কথাটি আসবে, এবং আসলো তাই। সার্জিস আলম প্রথম বললেন, এবং তারপরে আমরা দেখা শুরু করলাম ঈদের নামাজের পরে হাত মেলানোর সময় চতুর্পাশ থেকে একই ধরনের আওয়াজ আসছে, আজীবন ডক্টর ইউনূস থাকুক, 5 বছর ডক্টর ইউনূস থাকুক, 7 বছর ডক্টর ইউনূস থাকুক। মানে অদ্ভুত সব মানে কথা। আপনি ফেসবুকে দেখেন, ফেসবুকে তো আজকাল কোনটা আসল মানুষ, কোনটা এআই, কোনটা বট, কোনটা রোবট, we do not know, but we can assume, we can somehow we can relate, আমরা বুঝি। আমরা কিন্তু সেই ফেসবুকের কমেন্টে আপনি যাবেন, আপনার টক শোর শেষ হওয়ার পরে আপনি দেখবেন ধারাবাহিকভাবে একই ধরনের কমেন্ট। যারা আমার নির্বাচন চাওয়াকে গালি দিচ্ছে তারা সকলে একই ধরনের ভাষায় আমাকে আক্রমণ করছে। তারা কিন্তু নির্বাচনের প্রয়োজন নাই কিংবা নির্বাচন ছাড়া একটা দেশ সুষ্ঠুভাবে চলতে পারে এই ধরনের কথা বলবে না। তারা কি করবে? একই ভাষায়। সো এই যে কথাগুলো, এগুলো এআই জেনারেটেড ম্যাক্সিমাম। কয়েকটা শব্দ আপনি দিয়ে দেবেন, তারা ওই রকম বাক্য রচনা করতে থাকবে। তো এই যে ওনার এক ধরনের ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, এবং লাস্টলি ওনার পারিষদরাও বলা শুরু করলেন। প্রথম মুখ খুললেন রেজওয়ানা চৌধুরী। তিনি বললেন যে পলিটিশিয়ানরা তো ছিল এতদিন, তারা কে কি করেছে। তারপরে মুখ খুললেন ফরিদা আপা। তিনি বললেন যে আমরা তো জনগণের নির্বাচিত। আমরা কে বললো জনগণ আমাদের নির্বাচন করে নাই? লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি বললেন জনগণ 5 বছর দেখতে। যেটা আমার কথা না। এবং আমি আল জাজিরার যেই ইন্টারভিউটা দেখলাম প্রধান উপদেষ্টার, উনি শেষমেশ মনে হলো একটু গাঝাড়া দিয়ে এখন আরো স্পষ্টভাবে ওনার কথা বলা শুরু করেছেন, এবং উনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ দেখতে চায়। আমি জানি না এই ধরনের কথা যে জনগণ দেখতে চায়, জনগণ চায়, জনগণের মনের ইচ্ছা, এটা সাধারণত পলিটিক্যাল পার্টিগুলো ব্যবহার করে। এটা পলিটিক্যাল পার্টিদের মানে ভাষা, ল্যাঙ্গুয়েজটা এরকম, রাজনৈতিক দলগুলোর ভাষা। এটা যখন একজন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করা একজন বলেন যে জনগণ চাইছে অন্তর্বর্তীকালীন সরকার থাকুক বা তাদের কোনো অসুবিধা হচ্ছে না, তারা বলছে না এই মুহূর্তে নির্বাচন চায়, তখন কিন্তু আমরা বুঝি, আমরা রিলেট করতে পারি। এবং তিনি যখন রাজনৈতিক নতুন দলকে বলেন যে তোমরা যদি দল না করো তাহলে অন্য রাজনৈতিক দলগুলো স্পিরিট নষ্ট করে ফেলবে, 24-এর অভ্যুত্থানের যে স্পিরিট সেটা নষ্ট হবে, তখন আমাদের আসলে আর কিছুই বুঝতে বাকি থাকে না। জনগণ আসলে অন্তর্বর্তী সরকারকে ভালো সমাধান, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস উচ্চারণ করেছেন আল জাজিরার কাছে তার দেয়া সাক্ষাৎকারে, যে অন্তর্বর্তী সরকারকে জনগণ ভালো সমাধান মনে করছে, সেটাকে আসলে মনে করতে পারে কিনা আমি আপনার কাছে একটা প্রশ্ন করে যাই। মানুষ জনগণের কাছে আমার এই প্রশ্ন, যে একটা অনির্বাচিত এবং যার নামটি অন্তর্বর্তীকালীন, which works as a bridge between the two elected governments, এরকম একটা ব্রিজকে কি আদৌ সমাধান বলা যায় কিনা, এই প্রশ্নই আমি মানুষের কাছে রাখি। সমাধান লাইনটা হচ্ছে জুলাই আন্দোলনের মামলা, ঢালাও আসামির নেপথ্যে বাণিজ্য, বিদ্বেষ, দ্বন্দ্ব। এই মামলাগুলো শেখ হাসিনার আমলের মামলাকে মনে করিয়ে দেয়। আমার নিজের নামে তো 10-12টা মামলা হয়েছিল শেখ হাসিনার আমলে, প্রায় 8টা না 10টা মামলা হয়েছে শুধু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। পরবর্তীতে আমাদের ইলেকশনের আগে অক্টোবর মাসের দিকে হত্যা মামলা হলো। 28 অক্টোবরের ঘটনার পরে আমার বিরুদ্ধে 2-3টা হত্যা মামলা হয়েছে। তো আমার নিজের এফআইআর গুলো আমি যেমন দেখেছি, একই সঙ্গে আমার দলের নেতাকর্মীদের এফআইআরও তো আমি দেখেছি। কি হয়, নামগুলো খালি পাল্টায়, ভিতরের প্রতিটা দাড়ি, কমা, সেমিকোলন সব এক থাকে, এবং এই মামলাগুলোতে নামভুক্ত এজাহার নামভুক্ত আসামি কম থাকে, 50টা, 20টা, 10টা, সব থাকে অজ্ঞাতনামা। এই অজ্ঞাতনামা রাখার কারণ হলো হাসিনার আমলে পুলিশ বাণিজ্য করত, যে আপনার নাম দিয়ে দিব মামলা যদি আপনি এত টাকা না দেন। এখন এই বাণিজ্যটা একটা মানে সোশ্যাল বিজনেসে পরিণত হয়েছে। এখন আপনার সঙ্গে আরেকজনের জমি নিয়ে দ্বন্দ্ব, অগাস্টের মামলায় আপনি ধুম করে
তার নামটি দিয়ে দিলেন। এক। দুই হলো আপনার সঙ্গে আরেকজনের রাজনৈতিক দ্বন্দ্ব, কারণ অনেক বিএনপির নেতাকর্মী নামও নাকি এইসব মামলায় এসেছে, এই রিপোর্টে বলছে। তো আপনার সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব, আপনি জানেন যে সেই যার সঙ্গে দ্বন্দ্ব সে জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে, সে 15 বছর কষ্ট করেছে, তারপরেও যেহেতু দ্বন্দ্ব আপনি তার নামটি দিয়ে দিচ্ছেন। আরেকটা শ্রেণী হচ্ছে আইনজীবী এবং লোকাল আইনজীবী এবং পুলিশের একটা আনহোলি নেক্সাস। কি হয়, আপনার ওই যে থানা লেভেলে যে আইনজীবীরা থাকে, আমি মানে দুঃখিত, আমি একেবারে খোলামেলা ভাবেই বলছি, তারা পুলিশের সঙ্গে মিলে একজনকে, যিনি এলাকায় ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন হয়তো দীর্ঘ সময়, তিনি পলিটিক্যালি না, তিনি জুলাইয়ের সঙ্গেও কানেক্টেড না, তিনি হাসিনার সঙ্গেও কানেক্টেড না, তিনি ইউনুসের সঙ্গেও কানেক্টেড না, তিনি বিএনপির সঙ্গেও কানেক্টেড না, তিনি ব্যবসা করেন। তার নামটা, তাকে প্রথমে বলা হলো আপনি 50,000 টাকা দেন, না হলে আপনার নাম আমরা এফআইআর এ দিব। হয় যদি সেই লোক দিয়ে দেয় তাহলে হয়তো এফআইআর থেকে তার নামটা দেয় না, বেঁচে গেল। আর যদি উনি জেদি প্রকৃতির হন যে আমি তো কিছু করিনি, কেন আমার নাম দিবা, দিলে দাও, এরকম জেদি প্রকৃতির মানুষ বহু আছে, তাদের নামটা চলে যায় এফআইআর এ। তখন কি হয় জানেন, তখন পুলিশ এবং বাদী মানে যে অনেক ক্ষেত্রেই যারা হয়তো লোকাল ইনফ্লুয়েন্সিয়াল, তারা ওই লোকের সাথে বার্গেন শুরু করে যে এজাহারে এসছে কিন্তু চার্জশিট থেকে নাম বাদ দিব, টাকা দাও। দুই হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাদী যারা খুব অনেস্ট মানুষ, যেমন একজনের উদাহরণ দিয়ে এখানে শুরু হয়েছে, সেই ভদ্রলোকের নাম কিশোরগঞ্জের দুলাল রবি দাস। উনি মারা গিয়েছেন হার্ট অ্যাটাকে, স্ট্রোক হয়েছিল বা এরকম কিছুতে। ওনার এই মৃত্যুটাকেও ক্যাপিটালাইজ করেছে এলাকায় যারা মামলাবাজ লোক, তারা এই মৃত্যুটাকে জুলাই অভ্যুত্থানের মৃত্যু বলে দাবি করে এক ধারে অনেকের নাম ঢুকিয়েছে। তো তার পরিবার তখন বলেছে যে এই মামলায়, মানে আমার ভাই মারা গেছেন স্ট্রোকে, এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা কেউ কোনোভাবে কানেক্টেড না। এরকম বহু মামলা আপনি পাবেন যেখানে হয়তো যিনি বাদী তিনি পরবর্তীতে গিয়ে বলছেন যে এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি, ওদেরকে আমি চিনি না, আমি জানি না, পরবর্তীতে তাদের নাম অন্য কেউ ঢুকিয়েছে। এই অন্য কেউটা কে? এই অন্য কেউটার লোকালি ইনফ্লুয়েন্সিয়াল কেউ, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল হতে পারে, সোশ্যাল ইনফ্লুয়েন্সিয়াল হতে পারে, ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সিয়াল হতে পারে। এই ব্যক্তিটি লোকাল আইনজীবী যারা জেলা জজ কোর্টগুলোতে প্র্যাকটিস করেন অনেকেই, তারা এটাকে একটা বাণিজ্য হিসেবে নিয়েছেন, এখন একটা প্র্যাকটিসের নতুন একটা খাত খুলে গেছে, কারণ আমার এলাকায় হচ্ছে তো এই কাণ্ড আমি জানি। আর তিন হচ্ছে যারা হয়তো জমির দ্বন্দ্ব, অন্য কোনো দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, সে ওই নামটা ওখানে ঢুকাচ্ছে। সো এই যে একটা মামলা নিয়ে খেলাধুলা 8 মাস ধরে করেছে, এতে কি হবে জানেন, আলটিমেটলি যারা অপরাধী, যারা সত্যিকার ভাবে গুলির অর্ডার দিয়েছে, অর্ডার এক্সিকিউট করেছে, গুলি করেছে, 1,500-2,000 মানুষকে হত্যা করেছে, মানুষকে অন্ধ করেছে, 30,000-25,000 মানুষকে শারীরিকভাবে পঙ্গু করেছে, এই মানুষগুলো, অপরাধীরা যারা, তারা কিন্তু এই ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। তাহলে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এখান থেকে আমি আসতে চাই মাসুদ কামাল, আপনার কাছে সেভাবে যদি থেকেই যায় আর তাদের সেই মামলা যাচাই বাছাই করে আবার তারা সত্যিকার অপরাধী কিনা, কারণ অপরাধীরা যদি বাইরে থেকে যায় তাহলে তো তারা নির্বাচনও করবে, সেটা কাজটা কি সহজ হবে? না না, আপনি আমি কিন্তু ওইভাবে বলিনি যার নামে মামলা হয়েছে তাকেই বাদ দিতে হবে, সে অপরাধী হবে কিনা তার নামে, এটা না। আমাদের এখানে নির্বাচন করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন তো আছে, যে কারা কারা নির্বাচন করতে পারবেন না, সেরকম অপরাধী হলে নির্বাচন করতে পারবেন না। কিন্তু যে সমস্ত অপরাধের অভিযোগ উঠলে তাকে আপনি বাতিল করে দিবেন, সেটা তো আমি করতে বলিনি। এটা তো তাদের একটা রাষ্ট্রীয়, তাদের অধিকার আছে, আইনগত একটা অধিকার আছে, সেই অধিকারের মধ্যে থাকবে। এখন একজন লোক ধর নির্বাচিত হয়ে গেল, সে যদি পরবর্তীতে মারাত্মক অপরাধী হত্যা মামলা দায়ী হয়, অপরাধী সাজা হয়, তো সে থাকবে না। এটা তো ওই ভাই বলছেন। কিন্তু যে মামলার কথা আপনি বললেন, এই যে ঢালাও মামলা, এটা বন্ধ হচ্ছে না কেন? এই যে আমাদের সাংস্কৃতিক বিষয় উপদেষ্টা বললেন যে মামলা তো রাষ্ট্র করে নাই, একজন লোক করছে, মামলা করার অধিকার সবারই আছে, সবারই মামলা করার অধিকার আছে। কিন্তু কোশ্চেনটা হলো কি, মিথ্যা মামলা করার অধিকার কি সবার আছে? মিথ্যা মামলা করার অধিকার সবার আছে? মিথ্যা মামলা করার অধিকার সবার আছে কিভাবে? এই প্রশ্নটাই আসে কি করে? জি, ওই প্রসঙ্গে আসছে। এখন মিথ্যা মামলা কেউ যদি করলো, যে মিথ্যা মামলা করলো, তাকে যদি আপনি সাজার ভয়টা দেখান যে তোমার মামলা মিথ্যা হলে কিন্তু তোমার বিরুদ্ধে এই সাজা আছে, তাহলে তাকেও তো আপনি আইনে আওতায় আনতে পারেন। আইনে আওতায় আনতে পারেন না? আমি একটা মামলা করে বসলাম, ধরা যাক আমি নিজে একটা ভয়ঙ্কর অপরাধ করছি, এবং আমি অপরাধ থেকে বাঁচার জন্য চট করে করলাম কি, শেখ হাসিনা সহ আরো 500 জনের বিরুদ্ধে মামলা করে দিলাম। এখন আমি বলবো যে এখন আমাকে এই মামলা আমি করেছি, আমাকে এই মামলা থেকে বিরত রাখার জন্য উল্টা আমার উপর চাপ দেওয়া হচ্ছে। এরকম তো কেউ করতে পারে। হয়ে গেছে, আমি প্রতিবার দেখি আমার নামটা আছে কিনা, আমি খুঁজি, কিন্তু আমার নাম থাকতেই পারে, কোনো গ্যারান্টি নাই, আমার নাম থাকতেই পারে, দিয়ে দিল।
তাহলে তো আমিও তাহলে অর্ডার দিয়েছিলাম। ভাই এইগুলো হলো ইত্রামি, এবং এই ইত্রামি আমি মনে করি সরকার সাপোর্টেড ইত্রামি। এগুলো সরকার সাপোর্ট করে, মুখে বলে যে না কাউকে গ্রেপ্তার করা হবে না, হয়রানি করা হবে না। আরে বাবা, হয়রানি তো নামটা দেওয়াটাই তো হয়রানি। যেই মাত্র একজনকে নাম থাকতেছে সেই মুহূর্ত থেকে তার ফ্যামিলি ঘুম শেষ। ভাই এই দিন শেষ দিন না, আমি বললাম তো ভাই এই দিনই শেষ দিন না। এটা আওয়ামী লীগ আমলও বলছি, এই আমলও বলতেছি যে আপনারা যারা উপদেষ্টা আছেন মাথায় রাখেন আপনাদের এই দিনই শেষ দিন না, আগামী দিন আপনাদের উপরে এগুলি চলবে, তখন বুঝবেন কেমন লাগে। জি।